হাই এভরিওয়ান, গেছো দিদির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ওপার বাংলার গল্প বলবো। ওপার বাংলা মানে বাংলাদেশের গল্প। অ্যাকচুয়ালি বেশ কিছু মাস আগে আমরা বন্ধুবান্ধব মিলে সদল বলে বলা যায়, আমরা সবাই মিলে বাংলাদেশ বেড়াতে গেছিলাম। বাংলাদেশ আসলে ছোটোবেলা থেকেই আমার ভীষণ মনের এবং কাছের। তার কারণ তোমাদেরকে আগেই বলেছি যে আমি কৈলাসহর বলে ত্রিপুরার একটা ছোট্ট জায়গায় বড় হয়েছি। কৈলাসহর যেহেতু একদম বাংলাদেশ বর্ডারের পাশে ছিল, সেজন্য বাংলাদেশ সংস্কৃতির, বাংলাদেশ জীবনযাত্রার অনেকটাই কিন্তু ছাপ আমার এবং আমার বোনের মধ্যে ছিল ছোটোবেলা থেকে। আর একটা যেটা বড় ব্যাপার ছিল সেটা হচ্ছে আমাদের কৈলাসহরে দিল্লি দূরদর্শন বা কলকাতা দূরদর্শন আসতো না ছোটোবেলা থেকে। তাই জন্য আমরা ছোট্টবেলা থেকে ওই অ্যান্টেনা টিভি ঘুরিয়ে আমরা বাংলাদেশ টিভি দেখে বড় হয়েছি। ফলে বাংলাদেশের গান, নাচ, নাটকের কালচার বিশেষ করে এইগুলোর সঙ্গে আমাদের ভীষণ পরিচিতি ছিল ছোট্টবেলা থেকে। তাই মনের টান বা কালচারাল টানটা তো ছিলই, কিন্তু তার সঙ্গে একটা রক্তের টানও অ্যাকচুয়ালি আছে, সেটাও তোমাদেরকে শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি আমার মা বাংলাদেশে, আমার বাবা এই দেশীয়। আবার আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে, আমার শ্বশুর মশাইয়ের বাড়ি ফরিদপুরে এবং আমার শাশুড়ি মা এদেশীয়। তাই এই দুদিক মিলিয়েই বেসিক্যালি আমি একদম প্রকৃত অর্থে আমি এখন বাটি। তো আমি ভীষণ প্রাউডলি সবাইকে বলি যে আমি বাটি। এবং সত্যি কথা বলতে কি, বাড়িতে অ্যাকচুয়ালি আমি দেখেছি মারা যে বাংলার হন, সেই বাংলার ছাপ বোধহয় বাচ্চাদের ওপরে একটু বেশি পড়ে, বিশেষ করে খাবার টাবার অভ্যেস বা কথা বলার অভ্যেস ইত্যাদি প্রভৃতি। তো আমার জীবনে আমার মায়ের একটা বড় ইনফ্লুয়েন্স আছে, ফলে আমার জীবনে বাংলাদেশের কিন্তু একটা বড় ইনফ্লুয়েন্স আছে। তো আমরা ভীষণ প্ল্যান করে বন্ধুরা মিলে, সবাই মিলে আমরা বেড়াতে গেছিলাম বাংলাদেশে। তো বাংলাদেশের যে সমস্ত অভিজ্ঞতা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আজকে আমার ব্লগে শেয়ার করতে চাই। এবং ফর্চুনেটলি আমার বোনের দৌলতে, আমার বোন খুব বাংলাদেশ যায় রেগুলার, তো আমার বোনের দৌলতে কিন্তু আমাদের বাংলাদেশের অনেক বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের ভীষণ ক্লোজনেস তৈরি হয়েছে এবং দে আর লাইক আওয়ার এক্সটেন্ডেড ফ্যামিলিজ নাও। ভীষণ ভালো লাগে ওদের সঙ্গে সময় কাটাতে। এবং ওরা ইনফ্যাক্ট যখন আমাদের এখানে আসে, এপার বাংলায় আসে, তখন ওরা আমাদের বাড়িতে আসে, থাকে, প্রচুর আড্ডা হয়। সো ইট ওয়াজ আ টোটাল ফান আমি বলতে পারি। তো আজকে আমরা আমাদেরই এই বাংলাদেশ ট্রিপের গল্প তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নিতে চাই। আশা করি ওপার বাংলার গল্প শুনতে তোমাদের ভালো লাগবে। এনজয়। আমরা কলকাতা থেকে প্লেনে করে সোজা সিলেট গেছিলাম। আমরা মানে তো তোমাদের বলেইছি আমাদের এপার বাংলার বন্ধু এবং ওপার বাংলার বন্ধুরাও কিন্তু আমাদের এয়ারপোর্টে মিট করে তারাও কিন্তু আমাদের সঙ্গে গেছিলো। সিলেটে আমরা থেকেছি শুকতারা নেচার রিসর্টে। রিসর্টটা রিনাদি আর মুরাদ ভাইয়ের। গল্পে গল্পে শুনলাম রিনাদির বাবার একটা পাহাড় ছিল, সেই পাহাড় শুধু শুধু পড়েছিল বলে দাদা আর দিদি ওই পাহাড়ের মধ্যেই এই অসামান্য রিসর্টটা তৈরি করলেন। শুনেই আমার একটা কেমন অদ্ভুত লাগছিল আর রোমাঞ্চ হচ্ছিল। মানুষের বই থাকে, খাতা থাকে, জামা কাপড় থাকে, বাড়ি থাকে ইত্যাদি প্রভৃতি, কিন্তু পাহাড় থাকে কারোর? রিয়েলি জীবনে শুনিনি আমি। কী যে সুন্দর এই রিসর্টটা, সত্যিই নেচার রিসর্ট। পাহাড়ের মধ্যে ঠিক যতটুকু জায়গা পরিষ্কার করা দরকার ততটুকুই করেছেন এরা, বাকি সবটাই ন্যাচারাল। অসম্ভব একটা শান্তি আছে জায়গাটায়, অসাধারণ খাওয়া দাওয়া, অসম্ভব ভালো আতিথেয়তা সবার। তোমরা যদি কখনো সিলেট যাও অবশ্যই যেও শুকতারা নেচার রিসর্টে এবং থাকার চেষ্টা করো। আমি নিশ্চিত আমি তোমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করব না। রিসর্ট থেকে আমরা গেছিলাম লালাখালের পাশে একটা টি এস্টেটে। কী যে সুন্দর ছিল আমাদের যাত্রাপথ, আর চা বাগানের শোভা তো অবর্ণনীয়। আসলে চা বাগানের ভেতরে যে থাকার জায়গাটা আছে সেটা দাদা এবং দিদির এক আত্মীয়র, তাই থ্যাঙ্কস টু দেম তারা আমাদের জন্য একটা বিউটিফুল লাঞ্চের ব্যবস্থা করেছিলেন। জম্পেশ খাওয়া দাওয়া হয়েছিল ওখানে। লালাখালের ঠিক এই পাশটা অ্যাকচুয়ালি আমাদের মেঘালয়ের ডাউকি নদী। তোমরা নিশ্চয়ই ডাউকি নদীর ছবি আর ভিডিও দেখেছো। ক্রিস্টাল ক্লিয়ার জল আর বোটিংয়ের জন্য কিন্তু ডাউকি নদী ভীষণ বিখ্যাত। ইনফ্যাক্ট লালাখালের জলও একদম নীল সবুজ, রোদ্দুরের আলো পড়লে আয়নার মতন চকচক করে। এই বোটিংয়ের অভিজ্ঞতা
আমি কখনো ভুলব না। আর লালাখালে যখন সূর্যাস্ত হলো তখন পুরো চিত্রটাই একদম আলাদা হয়ে গেল, ছবির মতন লাগছিল। হলুদ আলোয় নদীর জল এবং চারপাশটা একদম আলোকিত হয়ে গেছিল। ভীষণ ভালো লেগেছে লালাখাল গিয়ে। লালাখালের পর আমি আমার স্বপ্নের জায়গায় গেছিলাম। স্বপ্নের জায়গা কেন বললাম? অ্যাকচুয়ালি আমি অনেক ব্লগ দেখেছি, অনেক ছবি দেখেছি পদ্মবিলের। আমি বহু বছর ধরে ভীষণ ইচ্ছে করতাম পদ্মবিলে যাওয়ার, এবং আমার একটা ড্রিম ছিল যে অনেক পদ্মের মধ্যে আমি বোটিং করব। এটা বহুবার লিটারালি আমি স্বপ্ন দেখতাম, কিন্তু যখন সত্যি পদ্মবিল আমার চোখের সামনে এলো, এত অসম্ভব খুশি ছিলাম আমি যে পৌঁছানোর পর থেকে অনেকক্ষণ কিছুই করতে পারলাম না, কেঁদেই গেলাম। ইপসা তো ভীষণ এম্বারাসড হচ্ছিল এবং সারাক্ষণ বলছিল, মা বন্ধ করো, তোমার কাঁদা আর পারা যাচ্ছে না। অ্যাকচুয়ালি আনন্দ অশ্রু আর কি। এতদিনের স্বপ্ন সত্যি হলে যেমন আনন্দ হয় ঠিক তেমনি আমার হয়েছিল। আর আমি মানুষটা একটু ইমোশনাল টাইপ, সুতরাং এই স্বপ্ন পূরণের আনন্দটা আমার কাছে হয়তো একটু অন্য রকমভাবে দেখা দেয়। তবে এখানে যখন বোটিং করছিলাম আমরা, তখন আমি দেখলাম প্রত্যেকেই পদ্ম ছিঁড়ে নিয়ে ছবি তুলছে পোজ দিয়ে। অ্যাকচুয়ালি এটা বোধহয় না করাই উচিত। আমি ইনফ্যাক্ট মাঝি ভাইয়ের সঙ্গে কথাও বললাম। আমি ওনাদেরকে বললাম যে আপনারা কেন বারণ করেন না, কারণ পদ্ম বিল ঠিক যে জন্য ফেমাস, যে জন্য আপনাদের, এটা তো আপনাদের রুটি রুজির একটা সোর্স অফ ইনকাম, তো যদি পদ্মই না থাকে বিলে তাহলে মানুষ তো আর পদ্ম বিলে আসবেন না। হ্যাঁ, তো সেটা ওনার সঙ্গে কথা বললাম। তো মাঝি ভাই বললেন যে আপনি দিদি যেভাবে বলছেন সবাই তো সেভাবে হয়তো ভাবে না, পদ্ম নিয়ে ছবি তুলতে সবাই ভালোবাসে। তো যাই হোক, আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের সবাইকেও বলছি, যদি তোমরা পদ্মবিলে যাও তাহলে কিন্তু পদ্ম ছিঁড়ো না প্লিজ। পদ্ম না ছিঁড়লেও পদ্মবিলের জায়গাটা এত সুন্দর, তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমার হাতের একটা পদ্মের ছবি তোমরা দেখবে আমার ব্লগে। মোটেই ভেবো না যে সেটা আমি ছিঁড়েছি, রাস্তায় পড়েছিল, সেটা নিয়ে আমি পোজ দিয়েছিলাম মাত্র। পদ্মবিলের পরে আমরা আর একটা খুব সুন্দর জায়গায় গেছিলাম। তোমরা যদি সিলেট যাও তাহলে অবশ্যই যেও, সেটা হচ্ছে রাতারগুল সোয়াম্প ফরেস্ট। ভীষণ সুন্দর জায়গা, ফরেস্টের মধ্যে দিয়ে নৌকো করে যেতে হয় এবং সেখানে মাঝি ভাইরা ভীষণ সুন্দর গান শোনায়, ভীষণ ভালো লাগে। তো অনেক কিছু আমরা নতুন জিনিস দেখলাম সেখানে। ইনফ্যাক্ট অনেক পাখি আসে, তো পাখির কলতান ভীষণ ভালো লাগছিল শুনতে। খুব সুন্দর সুন্দর ছবি তুললাম, ভীষণ আনন্দ করেছি। অ্যাকচুয়ালি অনেক গল্প শুনেছিলাম রাতারগুল সোয়াম্প ফরেস্টের, তো গিয়ে স্বাভাবিকভাবেই ভীষণ ভালো লেগেছে। আমাদের পরের ডেস্টিনেশন ছিল জাফলং। প্রকৃতি কন্যা হিসাবে সারা দেশে এক নামে কিন্তু সিলেটের জাফলংকে সবাই চেনে। খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে জাফলং অবস্থিত। পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ইনফ্যাক্ট সীমান্তের ঠিক ওপারেই ইন্ডিয়ার পাহাড়ের টিলা, ডাউকি পাহাড় থেকে ভীষণ সুন্দর জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পিয়াইন নদীর স্বচ্ছ সুন্দর ঠান্ডা জল, এগুলো দেখতে অনেক বিদেশি দেশি পর্যটকরা কিন্তু ছুটে আসেন এখানে। তোমরা যদি যাও তাহলে জাফলং যেতে একদম ভুলো না। আমরা এই সারাদিন ঘোরাফেরার পরে আমাদের প্রিয় শুকতারা রিসর্টে ফিরে আসতাম। শুকতারা রিসর্টে ফিরে আমাদের ভীষণ সুন্দর গান বাজনা ইত্যাদি হতো এবং খুব আনন্দ করতাম আমরা। এরপর স্বাভাবিকভাবেই আমাদের কিন্তু সিলেটের সময় শেষ হয়ে গেল এবং সিলেট থেকে আমরা চলে গেছিলাম ঢাকার দিকে। ঢাকাতে গিয়ে আমরা প্রথমেই মহান মুক্তিযুদ্ধ জাতীয় স্মৃতিসৌধতে গেছিলাম, সেখানে সাভারে অবস্থিত সেটা, সেখানে গেছিলাম, ভীষণ ভালো লাগলো। এরপরে আমরা ভাষা শহীদ মিনারে গেছিলাম। এই জায়গাটা আমার কাছে এতটাই নস্টালজিক, ছোট্টবেলা থেকে ওই সেই গানটা আমার কানে ভীষণ বাজে। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান, ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ, সব কটা জানালা খুলে দাও না। ঢাকাতে আমরা বঙ্গবন্ধু মিউজিয়ামে গেছিলাম, বঙ্গবন্ধুর বাড়িতে বঙ্গবন্ধুর ব্যবহারের সমস্ত জিনিসপত্র দেখলাম, ভীষণ নস্টালজিক লাগছিল। তার অবদানের কথা ইতিহাসের স্টুডেন্ট হিসেবে আমি সব সময় মনে রাখি। এছাড়া বাংলাদেশে আমরা যেখানে ছিলাম পপিদির বাড়িতে দারুণ খাওয়া দাওয়া হয়েছে, দারুণ আড্ডা হয়েছে। ইনফ্যাক্ট আমার আরেক বন্ধু আছে নাসিমাদি, তার বাড়িতেও আমরা গেছিলাম সাভারে, দারুণ খাওয়া দাওয়া হলো। এই প্রত্যেকের বাড়িতে গিয়ে যথেচ্ছ রকমের অত্যাচার আমরা করেছি, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, আড্ডা ইত্যাদি প্রভৃতি। ইনফ্যাক্ট সমস্ত কিছুর শেষে আমার শুধু এটাই মনে হয় যে এক গুচ্ছ ভালো স্মৃতি নিয়ে আমরা মনে কোঠায় রেখে আমরা কিন্তু ভারতবর্ষে ফিরে এলাম এবং আবার অনেকবার বাংলাদেশের যাওয়ার ইচ্ছে আমাদের মনে আবার রয়ে গেল। আজকে এই অবধি বন্ধুরা, ভালো থেকো সবাই। আবার নিশ্চয়ই পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই, ভালো থেকো, ভালো রেখো।